নমস্কার, আপনি দেখছেন জি 24 ঘন্টা। আর বুঝতেই পারছেন এরকম অন্ধকার জায়গায় বসে রয়েছি মানে আমার মুখোমুখি ঠিক কেউ না কেউ রয়েছে। এখন ভোট আসছে, প্রত্যেক দিনই চেষ্টা করছি কাউকে না কাউকে মুখোমুখি বসাতে, কারণ আমাদের মনে অনেক প্রশ্ন, যে প্রশ্ন আপনার মনে। চলুন না প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। মুখোমুখি আজ ব্রাত্য বসু। নমস্কার। নমস্কার। কেমন আছেন ব্রাত্যদা? প্রচার শুরু করলেন? প্রচার তো টুকটাক শুরু হয়েছে, কর্মী সভাগুলো করছি। এরপর প্রচার শুরু হবে। আমাদের প্রথমে একটা বড় র্যালি হয় দমদম, প্রত্যেকবার গত 3বার হয়েছে, এবারও র্যালিটা হবে। ওই র্যালিটা বলতে পারেন যে আমাদের প্রচারের একদম মানে ইন্ডিকেটর। ওটা হওয়া মানে প্রচার শুরু হয়ে গেল। তো এটা তো 3বার, আপনি ফোর্থ টাইম মানে চতুর্থবারের জন্য লড়তে যাচ্ছি। চতুর্থবারের জন্য আপনি আবার প্রচার করবেন, মানুষের কাছে যাবেন। আর ওই প্রথমবার 11-র মতো এক্সাইটেড, মানে সেরকমই এক্সাইটমেন্ট হচ্ছে নাকি? ঠিক আছে, এতবার আমি তো জীবনে 11 আগে কোনোদিন ভোটে লড়িনি। তো 11 তখন ব্যাপারটা অন্যরকম, মানে ব্যাপারটা খানিকটা ধোঁয়া হয়ে আছে, মানে পুরোটাই খানিকটা ব্লার, মানে অনেক অনেক নতুন জিনিস জানতে পারছি। আবার একটা এক্সাইটমেন্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানে সিপিএমের একজন মন্ত্রী, তারপর 34 বছর পর একটা রেজিম শেষ হতে যাচ্ছে, সেটার মানে বাতাসে তার মানে কি বলবো যে স্মেল পাওয়া যাচ্ছে, কিন্তু সত্যিই যে স্মেলটা পাচ্ছি সেটা কতটা সত্যি সেটা নিয়ে একটা উৎকণ্ঠা, উদ্বেগ আছে। আবার কিন্তু এখন তো এটা 3বারের পর হয়েছে চতুর্থবার, মানে প্রথমবার 11-র মতো তো এটা হতে পারে না। একটা অন্যরকম মন, এবার কিসের গন্ধ পাচ্ছেন? না, বরং একটা মানে নতুন একটা অনুভূতি হচ্ছে সে 15 বছর পরে। 15 বছর আগে দমদমে আমি যখন লড়তে আসি তখন আমার প্রতিপক্ষদের মধ্যে আমি সব থেকে বয়স আমার কম ছিল। আর এখন যাদের সঙ্গে মানে যে দলের সঙ্গেগুলোর সঙ্গে লড়তে যাচ্ছি তাদের মধ্যে আমি সব থেকে সিনিয়র, সিনিয়রিটি গেইন করেছেন। ফলে সেটা একটা বাড়তি আমার মধ্যে এক ধরনের কৌতুক এবং মানে কি বলবো অনুভূতির জন্ম দিচ্ছে। আমি এখনও বাতাসে যেটা গন্ধ পাচ্ছি, এটা আপনি বললেন, সেটা হচ্ছে যে যেটা 16 বা 21-ও পেয়েছি, 11-তে বুঝতে পারিনি যে প্রবলভাবে তৃণমূল ক্ষমতায় আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। আমার বক্তব্য, অ্যান্টি ইনকামবেন্সি খুব ন্যাচারাল 3টে টার্মের পর, স্বাভাবিক। তো সেটা আপনাদের ক্ষেত্রে কাজ করবে না? অ্যান্টি ইনকামবেন্সি থাকবে, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি মানে যদি প্রতিষ্ঠান বিরোধিতা এর যদি বাংলা করি আমরা, তাহলে প্রতিষ্ঠান তো একটা মানে একই সঙ্গে একটা মানে কাল্ট, মানে একটা ফিগার, একটা সৌধ প্রতিষ্ঠানের। আমি যদি সরাসরি প্রতিশব্দ করি, তা তৃণমূল কংগ্রেসের যদি এগেনস্টে কোনো অ্যান্টি ইনকামবেন্সি থাকে, প্রতিষ্ঠান বিরোধিতা থাকে, সে বিকল্প সৌধ কোথায়, বিকল্প মুখ কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রাখতে পারবেন? কেন? যদি 294টা আসনে মমতা ব্যানার্জি মুখ হতে পারেন, তাহলে কেন দিল্লির মুখ বাংলাতে কাজ করবে না? মোদি কেন মুখ হবেন না? যেহেতু 21 সালে একবার করেনি, 21 সালেও তো এসছেন, 24 সালেও এসছেন। 24 সালে মানে আমি যেহেতু দমদমের কেন্দ্রে আমি লড়ি, আমি জানি মানে 14, 19, 21, 24 প্রত্যেকবারই উনি দমদমের মাঠে এসছেন এবং সেটা কাজ করেনি, কোনোবারই করেনি। আমি আমার একটা ছোট স্যাম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দমদম সেন্ট্রাল জেলের মাঠ, এই মাঠে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে 14 সালে প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তারপর প্রধানমন্ত্রী, তিনি এতগুলো সভা করেছেন। মানে দমদমে যেখানে যে অঞ্চলে তিনি সভা করেছেন, তো ওই আশপাশটা হচ্ছে গোড়াবাজার, মানে একেবারে মানে স্থানীয় হিন্দিভাষী মানুষেরা ওখানে পরিপূর্ণ। হ্যাঁ, তো তাদের মধ্যে কাজ করেনি। না, কাজ করেনি কিসের ভিত্তিতে বলছেন? আমি 2021-এর ডেটা দিচ্ছি আপনাকে। আপনি পেয়েছিলেন প্রায় 88,000 মতো, আপনি জিতেছেন ওই 26-27 হাজার মার্জিনে। 27 হাজার, তো মানে প্রায় 60,000-এর বেশি ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী। তো কাজ করেনি এটা কি করে? না, আপনি কি বলছেন যে বিজেপি 6টা ভোট পেত? না, কাজ করেনি মানে রিজেক্টেড। আমি বলছি যে এটা তো 60,000 ভোট পাওয়া ক্যান্ডিডেট তো রিজেক্টেড নন। এই ডেটাটা আপনি কিসের নিরিখে বলছেন? 39টা ওয়ার্ডে নিরিখে বলছেন। আমি বলছি 39টা ওয়ার্ড, 2টো পুরসভা, একটা পুরসভায় 22টা ওয়ার্ড, আর একটা পুরসভায় 17টা ওয়ার্ড। এই 22টা ওয়ার্ডের মধ্যে 7টা ওয়ার্ড, 7 থেকে 8টা ওয়ার্ড হচ্ছে আমি বলছি দমদম সেন্ট্রাল জেলের আশেপাশে। মুখ্যত এটা ওনারা থাকেন, হিন্দিভাষী মানুষেরা থাকেন।
যারা বিজেপির ভোট ব্যাংক, সোজা কথা মানে বলা হয়, বলতে চাইছি। বলা হয় তারাও ভোট দেননি, তারাও 21-এ রিজেক্ট করেছে বিজেপিকে। মানে এই যে একটা কমন পারসেপশন, হিন্দিভাষী মানে বিজেপিকে দেবে, অবাঙালি মানে বিজেপিকে দেবে, এটা দমদমে কাজ করেনি। আমি এখানেই ডেটা দিই তাহলে আপনাকে। এই যে 21-এ মানুষ রিজেক্ট করেছে, এই একটা পারসেপশন সোজা বাংলায় আপনারা তৈরি করে রেখেছেন। এবং ইসবার আমি তো আপনাকে ডেটা দিলাম, আমি ডেটা দিচ্ছি। ইসবার 200 পার 77-এ যদি থামে, এটা খুব স্বাভাবিক একটা পারসেপশন, যেটা আপনারা বলছেন, বলে এসেছেন এত বছর। আমি যদি ভোট পার্সেন্টেজে বা ভোটের টোটাল অঙ্কে যাই, 2,88,00,000 ভোট তৃণমূল পেয়েছে 2021-এ, 2,28,00,000 ভোট পেয়েছে বিজেপি। এটা কি রিজেকশন বলে না? 60 লাখের তফাৎ মাত্র। 60 লাখের তফাৎ আপনি যদি মনে করে দেখেন, ঠিক 2011 সালের পর 14 সালের ভোট যখন আসে, তখন সিপিএম থেকে ঠিক এই কথাটা বলা হয়। এবং 21 সালে বা 24 সালে যেটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে আমাদের, ওই 60 লাখটা এবার তাকে ছাপিয়ে যাবে। এসআইআর হওয়া সত্ত্বেও আমার তো তাই মনে হয়। এসআইআরে যে 1 কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হলো, তার থেকে বেশ কিছু মানুষ তো ফেরত এসছেন। প্রত্যেকের অভিজ্ঞতা, কারোরই অভিজ্ঞতা ভালো নয়। তো এই এসআইআরের অভিজ্ঞতা এবং যিনি ফেরত এলেন এবং যিনি ফেরত এলেন না, যিনি ছিলেন, তারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এটা বিজেপি তাকেও যখন তখন দাঁড় করে দিতে পারে। মানে যার নাম লাইনে আছে, যেভাবে তাকে ডিমনিটাইজেশনের সময় ব্যাংকের সামনে দাঁড় করিয়েছিল, যেভাবে কোভিডের সময় তাকে এই আমাদের হাসপাতালের সামনে দাঁড় করিয়েছিল, যেভাবে এই এসআইআরও ঠিক এমনইভাবে এখানে দাঁড় করিয়ে দিল, মানে নির্বাচন কমিশনের সামনে। 24 লাখ মৃত ভোটার যারা থেকে গিয়েছিল, তাদেরকে বাদ দেওয়া হলো। এই 24 লাখ ছাপ্পা ভোট পড়তে পারতো, সেই পসিবিলিটি কেটে দেওয়া হলো। আপনি ধরুন ডাবল এন্ট্রি ভোটার প্রায় 10-12 লাখ মতো ছিল এখনো অবধি, যা কাউন্ট সামনে এসেছে, সেটাকে কেটে দেওয়া হলো। এটাও ছাপ্পা পড়তে পারতো, ডাবল এন্ট্রি হতে পারতো ভোটের, এটাকে বাদ দেওয়া হলো। তারপর ধরুন ঘুষপেটিয়া, সেটা যতই থাক, আমরা জানি না রোহিঙ্গার সংখ্যা কত, সত্যি এই বিষয়ে ধোঁয়াশা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু সেটাকেও কাটা হবে যতক্ষণ হবে। তো এই যে 60 লাখের গ্যাপ, সেটাকে যদি এইভাবে ম্যানেজ করে স্যার কমিশন বকলমে বিজেপি, যা আপনারা বলছেন, সেখানে তৃণমূল কোথায় আসা দেখছে? এটা অঙ্কের খেলা না, অঙ্কের খেলা হলেও আবার একই সঙ্গে এইখানে আমরা তৃণমূল কংগ্রেস এবং বিশেষত অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয়ভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানে যে প্ল্যানিংটা করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা পুরো বুথভিত্তিক পাহারা দিয়েছি। ফলে এখানে কোনো ব্রাজিলিয়ান মডেলের নাম ঢোকেনি, রাজস্থানের কোনো শ্রমিকের নাম বা মহারাষ্ট্রের কোনো ছোট ব্যবসায়ীর নাম আমরা এখানে ঢুকে পড়তে পারিনি। তা এটা তো বিহারের ইলেকশনে আমরা দেখেছি, বা হরিয়ানার ইলেকশনে বিশেষত দেখেছি, যে গাদা ডাবল এন্ট্রি বলছেন কি, অন্য রাজ্য থেকে ভোটারের নামে এসআইআর পর ঢুকিয়ে দেওয়া হয়েছে। যে বিহারের ইলেকশনে কী করে বিজেপি ম্যানিপুলেট করেছে, ওই প্রত্যেকটা ম্যানিপুলেশনস কিন্তু আমরা এখানে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল থেকে আমরা পার্টির নির্দেশে এবং পার্টির প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা ওগুলোকে চেক দিয়েছি। ঘুষপেটিয়া মানে তো এদের কাছে হচ্ছে, বিজেপির কাছে মানে তো মুসলমান, মুখ্যত ওরা বলতে চায় বাংলাদেশে। তা এই যে এসআইআর হলো, কটা রোহিঙ্গা বেরোলো, কটা বাংলাদেশি মুসলমান বেরোলো, কজন বর্মা থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা, যারা নাকি ওই আজাদ হিন্দ ফৌজের পথ, মানে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, গুয়াহাটি হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেই যাচ্ছে কোচবিহার। কেন বাংলাদেশ হয়ে কেন ঢুকতে পারবে না? রোহিঙ্গারা তো বাংলাদেশে একটা বড় সংখ্যায় এসে তারা উদ্বাস্তু হয়ে ওখানে রয়েছে, কেন বাংলাদেশ হয়ে তারা ঢুকতে পারবেন না? রোহিঙ্গা বারবার আপনারা মায়ানমার দেখান কেন? না, বাংলাদেশ হয়ে ঢুকতে পারে, বার করে ফেলবে তো। তাহলে তাকে তো চেক করলেই তো পাওয়া যায়নি। এটাই তো বিজেপি অপোজ করছে। ইন্ডিয়া গেলে অনিশ্চিত নয়, বরং আরো বেশি করে দুধে ভাতে থাকা যাবে, কারণ এখানে এলে একটা ভোটার কার্ড পাওয়া যাবে, আধার কার্ড পাওয়া যাবে, যেটা তৃণমূল করে দেয়। বিজেপি তো এটাই বলছে। এখানে তো তারা এটা আমার ধারণা, এটা তারা যেটা বলছে, তারা গরুর দুধের বা না বলে ছাগলের দুধের কথা বলছে। আর তারা এখানে ছাগলের দুধও পাবে না, আর 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 ভাতও পাবে না। যদি পেত তাহলে বার করে ফেলতো বিজেপি। এই যেভাবে, কিন্তু আমরা দেখিনি হাকিমপুরে মানুষের ভিড়, তারা তো নিজের মুখে ক্যামেরার সামনে বলেছেন, আমরা এসেছি 12 বছর ধরে এখানে আছি, আমাদের সব ভোট টোটো এখানে, কিন্তু এখন চলে যাচ্ছি। আবার দেখুন যে তারা মানে তারা কাদের, মানে ওই বেতনভোগ কর্মচারী হয়ে কারোর কোনো দলের হয়ে কথা বলছে কিনা, বিজেপির এজেন্ট কিনা, সেটাও দেখতে হবে। এখন কোনো একটা সত্য একমাত্রিক নয়। ট্রুথ আমি যেটা দেখছি ভার্চুয়ালি, মানুষ আর সেটা বিশ্বাস করছে না। আপনাদের বলা কথাও একমাত্রিক সত্য নয়, নয় তো, কখনোই না। সত্য তো সবসময় সাবজেক্টিভ।
আপনি আপনার সেই জন্য তো আমরা মুখোমুখি বসেছি। আপনি আপনার প্রেক্ষিত থেকে সত্য দেখবেন, আমি আমার প্রেক্ষিত থেকে সত্য দেখব। ট্রুথ সবসময় মানে কি বলে মনময়। আপনি বিশ্বাস করেন শিক্ষিত, রুচিশীল, সংস্কৃতিবান মন নিয়ে আপনি বিশ্বাস করেন শুধু ভাতার জোরে ভোট জেতা যায়? ভাতা ছাড়া কি আছে এখন তৃণমূলে? মানে ভাতার সঙ্গে আপনি শিক্ষা, সংস্কৃতি, রুচি, এটা কি মানে তফাৎ দেখছেন? বুঝতে পারছি না। মানে ধরুন বিরাট তফাৎ দেখছি। অনেক, কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। আমি আপনাকে বলছি, আমি যে কাজগুলো করি, মানে ধরো যে থিয়েটার করতে গেলে ভাতা লাগে, অনুদান, ভাতার যদি একটা প্রতিশব্দ ধরে অনুদান লাগে। এমনকি যারা সিনেমা করেন, যারা টেকনিশিয়ান, তারাও ভাতা পান। তারা যেমন অর্থও পান, তারা ভাতাও পান। তো মানে আর ভাতা মানে যদি আরেকটা মানে যদি ইনসেন্টিভ, সেটা যে যারা বিভিন্ন কর্পোরেট হাউসে চাকরি করেন, তারাও মাইনের বাইরে একটা ইনসেন্টিভ পান। আর আপনি যদি বেকারদের যুবসাথী বা এই কন্যাশ্রী এগুলোকে যদি কেবলমাত্র ভাতা বলেন, আমি এটাকে ভাতা বলে মনে করি না। তাহলে মানে আমেরিকা বা ইংল্যান্ডের মতো যারা প্রথম সারির দেশ, তারা কেন বেকার ভাতা দেয় এখনও? ভোটমুখী নয়। আপনি যে থিয়েটারের জন্য ভাতা পান সেটা ভোটের আগে পান না। আমি কর্পোরেট থেকে যে ভাতা পাই সেটা ভোটমুখী নয়। কিন্তু কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী ভোট বলে আসে। ভোটের আগে অগস্টে যেটা দেওয়ার কথা সেটা কি করে ভোটের আগে চালু হয় ভোটমুখী যদি না? ওটা তো কনস্ট্রাকশন। আপনারা ভোট পেতে ভাতা দেন, এই সত্যিটা স্বীকার করেন না। লক্ষ্মীর ভান্ডার 21 সালের আগে দেওয়া হয়েছে, গোটা 21 সাল চলেছে। আপনি বলতে পারেন ভাতাটা ভোটের আগে বাড়ানো হয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা ছিল। কিন্তু আমার মুখ্যমন্ত্রী যাদের ভাতাটা দিচ্ছেন, সেই আমার মুখ্যমন্ত্রীর আবেগটাকেও আপনি যদি ফাঁপা বা বানানো যদি মনে হয়, না, যিনি নিচ্ছেন, অ্যাপ্লাই করেছেন, নিশ্চয়ই তার দরকার। ধরে নিচ্ছি আমি, মিসইউজ হচ্ছে কি হচ্ছে না অন্য বিতর্ক, ধরে নিলাম। ভোটের আগে কেন? গত 5 বছরে তাদের জন্য আবেগ ছিল না? তাদের দরকার ছিল না? না, নিশ্চয়ই দরকার ছিল। কিন্তু তাকেও একটা, যাকে বলে কাট ইউর কোট অ্যাকর্ডিং ইউর ক্লোথস, তুমি সেই কাপড়ই কাটো তোমার কোটের জন্য ঠিক যতটা দরকার হবে। তা তাকে একটা, তার ভাড়ার ঘরে তাকে যতটা আছে, এটা তো ঠিক অনন্ত কুবেরের মানে যক্ষপুরী নয়, কুবেরের ভাড়া নয়। ভোটের আগে নিশ্চয়ই সেটা সরকার কিছু অর্থনীতিবিদরা বসে প্ল্যান করেছেন যে এই টাকা এবার বাড়ানো যেতে পারে, এই টাকা এই খাতে দেওয়া যেতে পারে। ভাতা প্রসঙ্গে আমার প্রশ্ন, আপনাদের এত আবেগ, গত 5 বছর কোথায় ছিল যুবকদের জন্য? আমার মনে হয় আমার মনে হয় যে আমাদের দেশে সবসময় স্বাধীনতার পর আপনি যদি দেখবেন কংগ্রেস আমলেও যে কটা প্রকল্প করা হয়েছে, সেগুলো যদি খুব ভালো করে দেখেন, সেগুলো সবসময় ভোটের আগেই ঘোষণা হয়েছে। একটা বাম আমলে আপনি বলতে পারেন যে আমি দেখাতে পারবো না, কারণ বামের একটা সুবিধে ছিল যে আমি কোনো টাকাই দেবো না, তুমিও গরিব থাকো, তুমিও গরিব থাকো, আমিও ছিল 82 সাল অবধি ছিল, তুমিও থাকো আমিও গরিব থাকি। হ্যাঁ, আমরা দুটি ভাই কচু শাক খাই। আচ্ছা, একটা কথা বলুন আমি আবার ওই আপনার পেশা, আপনার লেখাপড়া বা আপনার একটা ইমেজ, সোশ্যাল ইমেজ, রাজনীতিটা বাদ দিয়ে যেটুকু আছে, তার সঙ্গে তৃণমূল, এটা কোথাও মিসম্যাচ আপনার কখনো মনে হয়নি? না, এটা তো খুব ডেঞ্জারাস কথা। মানে তাহলে তো বলতে হয় যে রাজনীতির সঙ্গে মিসম্যাচ। আপনি তো এই প্রশ্নটা কেন, যে আমার থেকে অন্তত 10 গুণ বেশি শিক্ষিত, আমার থেকে অন্তত 10 গুণ বেশি সংস্কৃতিবান এবং আমার থেকে অন্তত 10 গুণ বেশি রাজনীতির সচেতন দুজনকে মানুষকে কেন জিজ্ঞেস করেননি? একজন শশী থারুর, আরেকজন বুদ্ধদেব ভট্টাচার্য। ওদের নামের সঙ্গে তৃণমূল জড়িয়ে নেই তো? আচ্ছা, তার মানে কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে আমি তৃণমূল নিয়ে বলছি। আচ্ছা, তাহলে আপনি কেন একই প্রশ্ন আমার থেকে অন্তত 20 গুণ বেশি শিক্ষিত সুগত বসুকে কেন জিজ্ঞেস করেননি? উনি তো আর নেই সরাসরি রাজনীতি। 5 বছরের জন্য তো ছিলেন, উনি উপলব্ধি করেছেন। 5 বছরের জন্য তো ছিলেন। অনেকে আছেন, আমি অনেকের নাম বলতে পারি, কিন্তু আমি বলবো না। আমি মনে করি না, আমি এই জন্য প্রশ্নটা করছি কারণ একটা জেনারেল পারসেপশন, রাজনীতি তো পারসেপশনে চলে, তৃণমূল লালচুল কানে দুলের দল, তৃণমূল শিক্ষা দীক্ষার ধার ধারণা, ভাতা দাও, ভোট নাও, হই হই করে চলো, ডিজে বাজাও। সমাজের এমন একটা সর্বাত্মক রাজনীতিকরণ ঘটে গেছে, বিশেষত বাংলায়, যে সেটাকে কেউ না, মানে সব মানুষকেই কোনো না কোনোভাবে রাজনীতির বলয়ে থাকতে হবে। আর আমি সবসময় মনে করেছি যে অমুকপন্থী বিদ্বজ্জন হওয়ার থেকে সরাসরি সেই রাজনীতিটাই করা ভালো। তৃণমূলের সঙ্গে আপনার এখন সম্পর্ক কেমন? আমি এই জন্য প্রশ্নটা করছি, মাঝখানে দেখলাম আপনার আনুষঙ্গিক, আপনি যতগুলো কমিটির মধ্যে ছিলেন শিক্ষা সংক্রান্ত, সেগুলো ডিসম্যান্টেলড হয়ে গেল, আপনাকে না জানিয়ে হলো, সেটা খবর হলো। তো এটা তো সাধারণভাবে মসৃণ সম্পর্কে হয় না, কোথায় সমস্যা? দেখুন আপনি যেটা মসৃণ বলে মনে করছেন, আমি বা অমসৃণ বলে মনে করছেন, যেটা অমসৃণ বলে মনে করছি, এটা আমি মনে করছি পার্টির একটা সিদ্ধান্ত। আর মন্ত্রিত্ব আপনি পাবেন সেটা মনে হয় আপনার নেক্সট? আমার মনে হয় না, মানে আমি সেটা নিয়ে ভাবছি না, কারণ মন্ত্রিত্ব তো পরের কথা। আগে তো আমার বিধায়ক হিসেবে জিততে হবে,
হ্যাঁ, বিধায়ক হিসেবে জিতলে তারপর যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, এটা ঠিক। আমাদের সবাই মন্ত্রী থাকবেন না, এটা ঠিক। যেমন বিরোধী দলনেতার নামও পাল্টাবে, এটা ঠিক। তেমনই আবার মানে আমি মন্ত্রী হবই, এটা আমি একদম হলফ করে বলতে পারি না। খুব গভীরভাবে বিশ্বাস করি যে গতবারের থেকে একটা সিটেরও বেশি পাবো। এবার সেটা কোথায় গিয়ে সর্বোচ্চ কটা, আমরা যদি গতবার 213টা পেয়ে থাকি, অন্তত ন্যূনতম 214টা পাবো। এবার এটা 220-তে থামবে, না 230-এ থামবে, না 240-এ থামবে, না 87 সালে এখন অবধি পশ্চিমবঙ্গের স্বাধীনতা উত্তর বিধানসভা নির্বাচনের যে রেকর্ড বামফ্রন্ট গড়েছিল, অর্থাৎ 252টা আসন, সেটাও তৃণমূল এবার ভেঙে দেবে কিনা সেই ব্যাপারে আমি খুব নিশ্চিত নই। কোনো দুর্নীতির ইস্যু কাজ করে না তৃণমূলের বিপক্ষে, কি কারণ মনে হয়? নারী স্বাধীনতা, নারী সুরক্ষা নিয়ে এত সন্দেশখালিতে ঝড় উঠলো, কিছু কাজ করলো না কেন? এটা কেন মনে হয় আপনারা কখনো বিশ্লেষণ করেন? আমি জানি না, আরও 34 বছর যদি মানে মমতাদি মুখ্যমন্ত্রী থাকেন, তাহলে মমতাদি যতদিন আছেন ততদিন তৃণমূলই থাকবে। এটা একমাত্র মমতাই ফ্যাক্টর? আমার তো মনে হয় কি ফ্যাক্টর হচ্ছে মমতা ব্যানার্জি। হ্যাঁ, তারপর নিশ্চয়ই দল সংগঠন। মমতা ব্যানার্জি নিজে বলেছেন কাটমানি নিয়েছো ফেরত দাও। এত কাটমানি, দুর্নীতি, জেলায় জেলায় ছোট ছোট দাদা তৈরি হয়েছে, তাদের বিরুদ্ধে লোকাল একটা অ্যান্টি ইনকামবেন্সি, কিছু কাজ করে না কেন ভোটে? আপনারা ছাপ্পা দেন, কি করেন? আচ্ছা, যদি এইসব বলছেন, এগুলো যদি আপনি, এগুলো তো খানিকটা আমার মনে হয় যে অনেকটাই এর মধ্যে অতিরঞ্জন আছে। মানে যেমন মমতা ব্যানার্জি যদি বলে থাকেন আপনার কথা অনুযায়ী, কথা অনুযায়ী সবাই জানে বাংলার সব কাটমানি মানুষ। ফেরত দাও, সেটা তো একজন দুজনকে বলেছেন। এবার আপনি সেটা বলছেন সে তৃণমূল সবাইকে বলেছেন। না, নামপানের পর উনি সভামঞ্চ থেকে বলেছিলেন যারা নিয়েছো ফেরত দাও। যারা মানে উনি মেনশন করেননি যে কালু ফেরত দাও, ভোলা ফেরত দাও, না, এটা বলেন। আবার সমস্ত কালুরা, সমস্ত ভোলারা, যত কালু আছে পশ্চিমবঙ্গে, যত ভোলা আছে এবং যত ওই আমাদের যত বাঁকা বা যত হাত কাটা কান কাটার আছে, সবাই ফেরত দাও, এটাও তো বলেননি। এটা প্রায় পথের পাঁচালীর ওপর প্রথম রেল লাইনে দেখার মতো, রেলগাড়ি দেখার মতো বিস্ময়। আপনি বিস্মিত হতেই থাকুন। ওই যে বাবা কাশফুল, বাবা বনের মধ্যে দিয়ে গেল, বাবা খরগোশ, তাই বাবা বড় বড় কান, এই বিস্ময় আপনার থাকুক, এই বিস্ময় আপনার দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবীর মতো আপনার বিস্ময় দীর্ঘজীবী হোক। কত ছাপ্পা দেন, কোনো ইস্যু কাজ করে না? আমি আপনাকে বলছি যে আমি বলতে পারবো না দমদমে কোনো ছাপ্পা পড়ে না। আপনি মানে বাকি জায়গায় পড়ে? আপনি কোথাও পড়ে না নিশ্চিত? আমি আমার কেন্দ্র থেকে আমি বলছি, বাকি বিধায়করা তাদের জায়গা থেকে বলতে পারবেন। ছাপ্পা ভোট দেওয়া বিধানসভা একটা যে পরিমাণে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে মোতায়েন থাকে, ছাপ্পা ভোট মানে তো বসিয়ে রাখেন, সেটাই তো অভিযোগ। বিধানসভা নির্বাচন আর পঞ্চায়েত ইলেকশন এক নয়, যেমন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন এক নয়। তো বিধানসভা নির্বাচনে যে এরকম ব্যালট নিয়ে দৌড়চ্ছে, আপনি দেখান। বিজেপির সবচেয়ে বড় ভুল কি মনে হচ্ছে আপনার দেখে? এতদিন তো ভোটে লড়ছেন, এবারে কোনো বাঙালি সংস্কৃতি বা বাঙালি আনা সম্পর্কে, এমনকি ওদের রাজ্য সভাপতি, যিনি সত্যি একজন কাব্যপ্রেমী, বাংলা কবিতা প্রেমী, তাঁর মডেলটা না নিয়ে একটা কারিয়াকর্তা, একটা প্রচারক, একটা বিস্তারক, এই যে একটা উত্তর ভারতীয় দর্শন চাপিয়ে দেওয়া, এবং তার সঙ্গে বঙ্কিম দা, স্বামী রামকৃষ্ণ, রবীন্দ্রনাথ সান্যাল, শেষ ব্রিগেডেও বাংলা ভাষা দিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতা শুরু করেছেন, বাংলা ভাষা দিয়ে শেষ করেছেন। আর অন্য রাজ্যে, তাঁর রাজ্যে বাংলা ভাষা শুনলে লাঠি নিয়ে মারতে যাচ্ছেন, পেটাতে যাচ্ছেন, বাংলা ভাষা শুনলে বাংলাদেশি বলছেন। আপনার নামের সঙ্গে যখন চাটুকার শব্দটাকে উচ্চারণ করেন, চাটুকার ব্রাত্য বোস, চটি চাটা, এখন আমি অনেক ভদ্র ভাষায় বললাম, চটি চাটা এখন খুব ইন শব্দ, কিরকম লাগে? না, আমি ওই মাঝখানে আমার মারা গেছেন আমার বন্ধু কবি জয়দেব বসু, তিনি তার মাঝখানে ফেসবুক প্রোফাইলের 2009-10 সালে পাল্টেছিলেন, তিনি করেছিলেন জয়দেব হরমাদ বসু। হ্যাঁ, তা আমিও মাঝে মাঝে ভাবি আমার ফেসবুকের প্রোফাইলটা পাল্টে আমি করবো ব্রাত্য চটিচাটা বসু। কি যায় আসে, মানে যে চটিচাটা বলছে সে হয়তো বুট চাটে বা ধুতি চাটে বা খড়ম চাটে, কিছু একটা সে চাটে, কারণ এভরিওয়ান হ্যাজ এ বস। এ পৃথিবীতে প্রত্যেকের মাথায় একজন করে বস আসে। আচ্ছা, বস হিসেবে কে বেটার, মমতা না অভিষেক? আমি অভিষেকের সঙ্গে আমি সহকর্মী, আমার তা আমি মমতাদির সঙ্গে 11 সাল থেকে কাজ করেছি, এ তো কোনো তুলনাই হয় না। আমার বস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের বস মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এরকম অদ্ভুত তুলনা করতে যাবো কেন? আপনি কি পুরোটা রাখবেন না কাটবেন কিছু? অবশ্যই কাটবেন।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো লাগলো আপনার সঙ্গে আড্ডা দিয়ে, মুখোমুখি এই আলোচনা চলতে থাকবে, এটা কিন্তু আজ শেষ নয়। এরপর অন্য কোনো অতিথি, অন্য কোনো সময় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন বাংলার মহারণে জি24-এর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।